নমস্কার সবাইকে। তো মেঘালয়, কাজিরাঙা, আসাম, মেঘালয় আর আসাম সিরিজের যে এই সামারি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার প্রত্যেক কটা আগের ভিডিওতে প্রত্যেক কটা ইউনিট মানে প্রত্যেক কটা এরিয়া ওয়াইজ আমি আমার ভিডিওটাকে করেছি। এই ভিডিওটাকে আমি একটা সাম আপ করছি যাতে করে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি সবটাই আপনাকে বলে দিতে পারি। তো কীরকমভাবে কী ঘুরবেন কাজিরাঙা, মেঘালয় এবং আসাম মানে গৌহাটি এই অঞ্চলটা এরকম মানে কোনো রকমভাবে কোনটা করলে সব থেকে ভালো হয় এবং কোনটা একদম সঠিক এরকম কোনো পরিমাপ নেই, তবে যেটা কনভিনিয়েন্ট হবে সেই কিছু কথা আপনাদেরকে শেয়ার করব যাতে করে আপনাদের সুবিধা হয়। আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে সেটা আপনাকে বলবো। আপনাকে এই রেঞ্জটা করতে গেলে এই নর্থ ইস্টের উত্তর পূর্ব ভারতের এই জায়গাগুলো করতে গেলে মেঘালয় এবং কিছু অংশ কাজিরাঙা এবং গৌহাটি, তাহলে আপনাকে প্রথমে গৌহাটি পৌঁছতে হবে। এবার গৌহাটি পৌঁছতে গেলে আপনি ফ্লাইটে বা ট্রেনে করে পৌঁছতে পারেন। ফ্লাইটের ভাড়া মোটামুটি 5,000 5,500 টাকার মধ্যে ফ্লাইটে পাওয়া যায়। 2-3 মাস আগে টিকিট যদি আপনি প্ল্যান করে কাটতে পারেন আর একটু কম হলেও হতে পারে। আর ট্রেনের ক্ষেত্রে অনেকগুলো ট্রেন আছে, সব থেকে ভালো যে ট্রেনটা সেটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট এক্সপ্রেসটা আপনাকে 10টার সময় গৌহাটিতে পৌঁছে দেবে। এবার সেই দিনকে পুরোটা দিন যখন পৌঁছলেন তখন সেই দিনটি সারাটা দিন আপনি পেয়ে যাচ্ছেন। আমরা যেরকম প্ল্যান করেছিলাম আমরা পৌঁছে আমরা চলে গেছিলাম কামাখ্যা মন্দির দর্শন করতে। কামাখ্যা মন্দির দর্শন করতে আপনার সারাদিন সময় চলে যাবে, সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু এর এর একটা ছোট্ট উপায় আছে, সেটা হচ্ছে স্পেশাল পাস করে নেওয়া 500 টাকার বিনিময়ে। 7 দিন আগে সেই স্পেশাল পাসটা শুরু হয়। খুব সহজ, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তার সাইটটা, এবং তার সাইট থেকে আপনার কিছু ডকুমেন্টেশন আছে সেগুলো আপলোড করলে 500 টাকা পেমেন্ট করলে স্পেশাল পাসটা পেয়ে যাবে। তাতে আপনি 2-3 ঘন্টা লাইনের বিনিময়ে আপনার দর্শন করতে পারবেন। কিন্তু সেটা যদি আপনার পাসটা না থাকে সারাটা দিন আপনার সময়টা লাগবে সেখানে লাইনে শুধুমাত্র। তো আমরা যেটা করেছিলাম আমরা সেই দিনকেই সেই দর্শনটা করেছিলাম, এবং তারপরে আপনারা দু একটা জায়গায় অবশ্যই কভার করতে পারেন। বা আপনি যদি অন্য কোনো প্ল্যান থাকে, মানে দুদিন থাকে আপনার গৌহাটির প্ল্যানের মধ্যে, তার মধ্যে ভুবনেশ্বরী টেম্পল যেটা আপনার কামাখ্যা মন্দিরের আর একটা পাহাড়ের আর একটা অংশে, উমানন্দ টেম্পল যেটা ব্রহ্মপুত্র নদীর সামনে, এবং আরও দু একটা জিনিস ইভিনিংয়ে ব্রহ্মপুত্রের ক্রুজ আপনি করতে পারেন। এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ভূপেন হাজারিকা সমাধিক্ষেত্র, মোটামুটি 10 কিলোমিটার স্টেশন থেকে। তো এইরকমভাবে একদিন বা দুদিন অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস আপনি গৌহাটিটাকে কভার করে দেবেন। গৌহাটিটা কিন্তু আবার ফেরার পথেও করা যেতে পারে, সেটা আপনার ইচ্ছে। আপনাকে প্রথমেই একটা আমি কথা বলে দিতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এইটা আজকের দিনে মানে কোনো ট্রাভেল এজেন্টকে আমি ছোটো করছি না, কিন্তু এই ব্যাপারটা একটুখানি যদি আপনি সার্চ করেন, একটু পড়াশোনা করেন, একটুখানি ইন্টারনেট ঘেঁটে দেখেন, তাহলে কোনো অংশেই আমি এই ভরসাটা আপনাদেরকে দিতে চাই যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে, যে কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়াই একটা হোটেল বুক ও সেখানকার লোকাল কুইজিনকে এক্সপ্লোর করা এবং ট্রেনের টিকিটের মাধ্যমে নিজে হেসে খেলে আপনি কাজটা করতে পারেন। আমি একটুখানি যেখানে যাই, পড়াশোনা করে যাই, ঘাটাঘাটি করে যাই, সেখানকার লোকাল কালচার, লোকাল মানুষদের সঙ্গে যোগাযোগ করি, তাদের সঙ্গে কথা বলতে শুরু করি। যাই হোক, শীর্ষ জ্ঞানের কথা নয়, পরে বলবো। তো এইরকমভাবে আমরা প্রথম দিন আমরা গৌহাটিটাকে এক্সপ্লোর করেছিলাম, এবং পরের দিনকেই আমরা বেরিয়ে যাই ডাউকির উদ্দেশ্যে। আপনি সেইখান থেকে শিলং, যেটা সাধারণভাবে অনেকে করে থাকে, গুয়াহাটি থেকে প্রথমে শিলং যায়, শিলং থেকে চেরাপুঞ্জি এক্সপ্লোর করে, শিলং থেকে ডাউকি এক্সপ্লোর করে, শিলং থেকে মৌলিনরং এক্সপ্লোর করে, বা ওইখানে গিয়েও একদিন করে থাকা যায়। তো আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কোনো রকমের দ্বিধা ছাড়াই আপনারা ওইখানে এক দিন করে থাকুন, তার অভিজ্ঞতাটা অসম্ভব। মৌলিনরঙে আমরা প্রথমে পৌঁছাই, ইচ্ছা ছিল প্রথমে ডাউকি এক্সপ্লোর করবো, সোজা গিয়ে তারপরে মৌলিনরঙে ফিরে আসবো, কিন্তু রাস্তায় প্রচুর যানজট হয়েছিল। তারপরে রাস্তার কন্ডিশন আফটার শিলং একটু খারাপ ছিল, আমার গাড়িটা একটু দেরিতে, যে সেলফ ড্রাইভ কারটা নিয়েছিলাম সেটা একটু দেরিতে আসে, তার জন্য আমাদের একটু দেরি হয়েছিল মৌলিনরঙে পৌঁছতে। মানে ডাউকিতে কভার না করি আমরা মৌলিনরঙে সোজা পৌঁছাই, এবং তারপরে সেদিনকেই মৌলিনরঙে থেকে পরের দিনকে সকালবেলা পায়ে হেঁটে ওই গ্রামটা ঘুরতে অসম্ভব সুন্দর লাগবে। ওইখানেও আমি ছিলাম একটা হোমস্টেতে, এয়ারবিএনবির মাধ্যমেই, স্যাম হোমস্টে, অসম্ভব সুন্দর একটা ছেলে। তার কথা আমি আগের ভিডিওতে বলেছি। আমার প্রত্যেক কটা আইটিনারির আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে। আমার দেখানোর উদ্দেশ্যটা নয়, ইনফরমেশন শেয়ার করাটা আমার উদ্দেশ্য। তো হ্যাঁ, আমার যদি ভিউ ভালো বাড়ে তো তার থেকে ভালো কিছু হবে না। যে কোনো ইউটিউবারেরই সেটা ইচ্ছা, মনের ইচ্ছা থেকে যে আমার অভিজ্ঞতাটা অনেক মানুষ দেখুক এবং জানুক। তো সেই মৌলিনরঙে এক্সপ্লোর অবশ্যই করবেন। সেরকমভাবে স্যামের হোমস্টে থাকতে পারেন, আরও অনেক হোমস্টে আছে। তো ছেলেটিকে আমার বড় ভালো লেগেছে, সেই জন্যই আমি ওর কথা বারবার বলি। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যদিও তার আশেপাশে করতে হবে, ওর বাড়িতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। পায়ে হেঁটে মৌলিনরঙটা ঘুরবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা। তারপরে আপনি ব্যালেন্সিং রক দেখবেন, সিঙ্গেল রুট বিচ দেখবেন, দেখে এক্সপ্লোর করে বাংলাদেশ ভারত সীমান্তর পাশ দিয়ে পৌঁছে যাবেন আপনি ডাউকি।
তো ডাউকিতে এক্সপ্লোর করবেন, ডাউকিতে কিরমভাবে এক্সপ্লোর করবেন তার ডিটেলসটা দেওয়া আছে। দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল আমাদের মৌলিনলং থেকে। মৌলিনলংয়ে প্রথমেই আমরা গ্রামটাকে পরিদর্শন করার পরে আমরা সিঙ্গেল রুট ব্রিজ এক্সপ্লোর করি, তারপরে ব্যালেন্সিং রক, তারপরে আমরা সোজা চলে যাই ডাউকি। এই রাস্তাটা একটুখানি খারাপ রাস্তা, কিন্তু রাস্তাটা যাবে আপনার বাংলাদেশের একদম সীমানার পাশ দিয়ে। সেখানে কিছু কিছু জায়গায় কাঁটাতারের বাড়া দেখতে পাবেন, কিছু কিছু জায়গায় ওপেনও থাকবে, যদিও সেখানে সিকিউরিটি গার্ড থাকে, না যাওয়াটাই কাম্য। তো সেইটা করার পরেই আপনি ডাউকিতে পৌঁছে যাবেন। ডাউকি যা পৌঁছানোর আগেই আপনাদের নদীটার এপাশে মানে ব্রিজটা পেরোনোর আগেই আপনারা অনেকে মাঝিরা ডাকাডাকি করে, কিন্তু সেখানটায় না যাওয়াটাই কাম্য। আপনারা ব্রিজটাকে, যে সেতুটা প্রচন্ড দৃষ্টিনন্দন সেতু, হ্যাঙ্গিং ব্রিজ, সেটাকে ক্রস করে ডাউকিতে এক্সপ্লোর করবেন সেখান থেকে, এবং চেরাপুঞ্জিতে পৌঁছবেন। তারপরে এক্সপ্লোর করার পরে শীতকালে অসম্ভব সুন্দর স্বচ্ছ জল থাকে ডাউকি নদীতে, যেরকম দেখতে পাচ্ছেন। আমি ভিডিওতে অল্প অল্প ক্লিপিংস অ্যাড করে দিচ্ছি। এবং কিন্তু যেটা চেরাপুঞ্জি পৌঁছানোর রাস্তাটা ডাউকি থেকে, সেটা অসম্ভব সুন্দর রাস্তা, খুব ভালো রাস্তা। তো সেইটা এক্সপ্লোর করে আমরা চেরাপুঞ্জিতে পৌঁছেছি। প্রথম দিন তাহলে ছিলাম আমাদের ট্রেনে, তারপরের দিন ছিলাম গৌহাটি, তারপরের দিন ছিলাম মৌলিনরং। মৌলিনরং থেকে ডাউকি এক্সপ্লোর করে 4 নম্বর দিন হচ্ছে আমার চেরাপুঞ্জির প্রথম দিন, যেদিনকে পৌঁছতে পৌঁছতেই আমার সন্ধ্যা হয়ে যায়, তাই জন্য আমরা চেরাপুঞ্জিতে কিছু এক্সপ্লোর করলাম না। পরের দিন সকালবেলা, পরের দিন পুরো দিনটা আমার চেরাপুঞ্জিতে ছিল। চেরাপুঞ্জিতে আমরা 2 দিন ছিলাম। তো সারাদিন আমরা চেরাপুঞ্জি এক্সপ্লোর করি। কি কি এক্সপ্লোর করেছি? প্রথমে গেছি আমরা ইকো পার্ক, তারপরে গেছি মাউসমাই কেভ, তারপরে 7 সিস্টার ওয়াটারফলস, তারপরে এইগুলো মোটামুটি 5-7 কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট। তো তারপরে আরোহা কেভ, নো কালিকাই ওয়াটারফলস, দ্য থাংকারাং পার্ক, যেখান থেকে একটা সিঙ্গেল সিঙ্গেল আর্টিকেলের একটা স্টোন পাওয়া যায়, সেই বিষয়টা আমার ওই ভিডিওতে বলা আছে, এবং সেখান থেকে বাংলাদেশের ভিউ ফাটাফাটি। তো এইরকম 7-8খানা লোকেশন চেরাপুঞ্জিতে আমরা সারাদিন ধরে এক্সপ্লোর করেছিলাম। তো সেইটা আপনি করতে পারেন যদি আপনি একটা আলাদা গাড়ি ভাড়া নেন। সেই দিনের জন্য আপনার ওই 2,500-3,000 টাকা মতো নেবে আপনার থেকে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর এখানের হোটেল ভাড়া খুব সস্তার হোটেল যেরকম শিলং পাওয়া যায় বা গুয়াহাটি পল্টন বাজারে পাওয়া যায়, সেই খুব সস্তার হোটেল এখানে পাওয়া যাবে না। মোটামুটি আপনার 1,200-1,500 টাকা মতো থাকবে। আমরা যেটা ছিলাম চেরিস গেস্ট হাউস, অনেকগুলো একটা বাজেট হোটেলের আমি যখন রিভিউ করি, তো সেখানে দেখতে পারি যে আমরা ওইটার একটা রিভিউটা মোটামুটি একটা অ্যাভারেজ রিভিউ ছিল, ঠিকঠাক ওকে। ওই 2,200 টাকা মতো বোধহয় নিয়েছিল, কিন্তু খুব বড় বড় রুম ছিল, ওকে। তো এইরকম ভাবে চেরাপুঞ্জিতে আমরা 2 দিন থেকে এক্সপ্লোর করে তারপরের দিনকে 4 নম্বর 5 নম্বর দিনে আমরা চেরাপুঞ্জি থেকে চলে যাই শিলং। তো এই চেরাপুঞ্জি থেকে শিলং এর রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, খুব সুন্দর। মানে প্রথম দিনে আমি খুব নিন্দাবান্দা করেছিলাম আমাদের রাস্তার। শিলং থেকে ডাউকি রাস্তাটা, মানে মেউলিনলং যাওয়ার রাস্তাটা খুব খারাপ রাস্তা ছিল, কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা। চেরাপুঞ্জি থেকে শিলং এই রাস্তাটা মোটামুটি 86 কিলোমিটার রাস্তা, আপনার সময় লাগবে 2 ঘন্টা মতো। কিন্তু যেহেতু আপনি অনেকগুলো স্পট কভার করতে করতে যাবেন, সেই জন্য আপনার সময়টা একটু বেশি লাগবে। প্রথমেই আপনি যেটা দেখবেন এই রাস্তার মধ্যেই পড়বে। যদি শিলং থেকে এক্সপ্লোর করতে চান, আলাদা করে এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আমি প্ল্যানটা এরকম ভাবেই করেছিলাম, যখন শিলংয়ের যে 3-4টে স্পট আছে, আমরা চেরাপুঞ্জি থেকে যখন শিলং পৌঁছবো, সেই পথেই আমরা কভার করে নেবো। সেটা হচ্ছে দুয়ানসিং ভিউ পয়েন্ট। এটা একটা উপত্যকার মতো জায়গা, যেটা খুব সুন্দর। ওখানে 4-5 মিনিট এমনি দাঁড়াতেই পারেন। তো সেই ভিউ পয়েন্টে চায়ের দোকান টোকান আছে, খুব সুন্দর ভ্যালি একটা। তো প্রথমে দুয়ানসিং ভিউ পয়েন্ট, সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, সেটাকেও এক্সপ্লোর করতে পারেন পায়ে হেঁটে। আর ওখান থেকে তারপরে গেছিলাম এলিফ্যান্ট ওয়াটারফলস। এলিফ্যান্ট ওয়াটারফলসে একটা ব্যাপার আছে, তার ডিটেলসটা আমি ভিডিওতে বলে দিয়েছি। সেটা হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলসে যদি আপনি নামতে চান সিঁড়ি বেয়ে, সেখানে মোটামুটি 3,000টা সিঁড়ি। অনেকের আজকের দিনে পায়ের সমস্যা, অনেকে পারে না। তো তার উল্টো দিকেই একটা পার্ক আছে, সেই পার্কটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমার ভিডিওতে বলা আছে। সেই পার্কে যদি যান, সেই পার্ক থেকে কিন্তু এলিফ্যান্ট ওয়াটারফলসটা খুব সুন্দর দেখা যায়। সেই পার্কটাকে আমি গাড়ি নিয়ে চলে গেলাম সেই পার্কটাতে, আর তার সামনেই, পার্কটার সামনেই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফল। সেক্ষেত্রে আপনার ওই হাঁটার ব্যাপারটা থাকবে না, মানে সিঁড়ি দিয়ে নামার ব্যাপারটা। তারপরেই আমরা চলে গেছিলাম শিলং পিক। তো সেই শিলং পিক, এই এলিফ্যান্ট ওয়াটারফলস থেকে শিলং পিকের দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার মতো, 10-15 কিলোমিটার মতো হবে। তো শিলং পিকে যাওয়ার আগে, শিলং পিকের ওই জায়গাটা পুরোপুরি মিলিটারি টেরিটরি। তো সেই মিলিটারি টেরিটরির মধ্যে আপনার গাড়ি নিয়ে, আপনার ভাড়ার গাড়ি নিয়ে হোক, বা আপনার সেলফ ড্রাইভ কার হোক, বা আপনার নিজের গাড়ি নিয়ে হোক, আপনার সেখানে যেতে দেবে না। তো তার 1 কিলোমিটার আগে আপনাকে দাঁড়াতে হবে, এবং সেখানে দাঁড়িয়েই ছোট ছোট অনেকগুলো মারুতি অল্টো টাইপের গাড়ি আছে, সম্ভবত 1,000 টাকা করে নেবে, আপনাকে আধ ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তো যেখানে নিয়ে যাবে সেটা একটা উঁচু মতো জায়গা, যেখান থেকে শিলংয়ের পুরো ভিউটা পাওয়া যাবে। তো সেই রকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে, সেখানেও আনারস পাওয়া যায়, আমরা ওখানেও আনারস খেয়েছিলাম, টক মিষ্টি সব মেশানো ছিল। ওইটা খুব ব্যাপার ছিল না, কিন্তু খাওয়ার মজাটা খুব ব্যাপার ছিল। তো তো সেই শিলং পিক এক্সপ্লোর করে আপনি আপনার শিলংয়ের রুমে চেকিং করতে পারেন। তো শিলংয়ের রুমে চেকিং করে আপনি তারপরে যে 2-1টা জিনিস দেখতে পারেন, তার মধ্যে আছে ওয়ার্ড লেক, ব্লু চার্চ, পুলিশ বাজার। এই 3টে জিনিস অবশ্যই এক্সপ্লোর করবেন। আমরাও করেছিলাম। দুপুরবেলা লাঞ্চ করেছিলাম সিটি হাট ধাবা, খুব একটা পপুলার রেস্টুরেন্ট, সেখানে খাবার দাবারের মান যথেষ্ট উন্নত। তো সেখানে এক্সপ্লোর করে আমরা পুলিশ বাজারে সন্ধ্যেবেলা এক্সপ্লোর করেছিলাম, এবং সেখানে খাসি কুইজিন একটা রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম।
খুব ভালো খাবার। তো আমি আগেই বলেছি যে লোকাল খাবার অবশ্যই এক্সপ্লোর করা উচিত, কিন্তু আপনার শরীরটাকে বুঝে, ওরা একটু বেশি ঝালটাল খায়। তো সেই বিষয়টা মাথায় রেখে লোকাল কুইজিন, আমি দেখুন অনেকে হয়তো আমাকে কিছু বলতে পারেন, সবাই দেখেছে বাঙালি খাবার কোথায় পাওয়া যায়, ডাল ভাত তরকারি। আমাদের এই স্টেপল ফুডগুলো সবকটা থালির ক্ষেত্রেই, আপনার নর্থ ইস্টের থালি হোক, অসমিয়া থালি হোক, একটা বেসিক ইনগ্রিডিয়েন্টের মধ্যে ভাত ডাল সবজিটা থাকে, সেটা তাদের ধরনের মতো করে তৈরি করা হয়। তো সেই খাসি কুইজিনটা সন্ধ্যাবেলা এক্সপ্লোর করে, পুলিশ বাজার এক্সপ্লোর করে আপনি আমার রুমে ফেরত যেতে পারবেন। কোথায় থাকবেন? পুলিশ বাজারের আশেপাশে প্রচুর সস্তার হোটেল রয়েছে, 1,500 থেকে 2,000 থেকে 5,000 পর্যন্ত, বিভিন্ন মানের 4 স্টার 5 স্টার ক্যাটাগরি, অ্যাকর্ডিং টু ইউর চয়েস আপনি করবেন। কিন্তু আমি সেই দিকে পা বাড়াইনি। আমি যেরকম আগের ব্যাপারে করেছিলাম, সেই এয়ারবিএনবির মাধ্যমেই আমি একটি অনেক রিভিউ টিভিউ দেখে একটা জায়গায় ছিলাম। তো এমিকা, যে আমার হোস্ট ছিল, তার নাম ছিল এমিকা, খুব মিষ্টি একটা সাধারণ আম, একটা একটি একটি মেয়ে যে হোস্টিং করে, এবং তার আতিথেয়তায় মানে আমি মুগ্ধ হয়েছিলাম। আমি যেহেতু হসপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা বুঝি যে কতটাকে টাচ করতে পারে আপনার হসপিটালিটি দিয়ে, তার দাম ততটাই বেশি হয়। তো সেই এমিকার নাম্বারও আমার দেওয়া আছে সেই ভিডিওতে। তো আপনারা যদি মনে করেন যে ওই রকম ভাবে এক্সপ্লোর করবেন, মানে ওই রকম থাকবেন, তো আপনারা থাকতে পারেন। মোটামুটি আড়াইখানা রুমে 5,000 টাকা নেবে। যদি আপনার টিম বড় হয়, সেক্ষেত্রে এই ব্যাপারটা খুব ইকোনমিক্যাল হয়। তারপরে রান্না করার সুন্দর ব্যবস্থা থাকে। সকালের দিকে আমরা ব্রেকফাস্ট নিজেরা করেছিলাম। তার একদম রান্নাঘরের জিনিসপত্র, জিনিসপত্র সব ঠিকঠাক ছিল। তো সেগুলো আপনারা ব্রেকফাস্ট করে পরের দিনের মানে গন্তব্যের জন্য তৈরি হতে পারেন। তো সেই রকম ভাবে আমরা শিলংটাকে এক্সপ্লোর করে পরের দিনকে আমরা একটা বড় রাস্তার জন্য তৈরি হয়েছিলাম। সেটা হচ্ছে কাজিরাঙা। মোটামুটি 280 কিলোমিটার রাস্তা আমরা কভার করেছিলাম সেই সময়। মানে পরের দিন সকালবেলায় বেরিয়ে, এবং 3টে 4টের সময় পৌঁছেছিলাম কাজিরাঙা ন্যাশনাল পার্কে। কাজিরাঙাতে ন্যাশনাল পার্কে উঠেছিলাম আমরা অরণ্য নিবাস, আসাম সরকারের। 1,600 টাকায় এত ভালো ব্যবস্থা। দেখুন, সরকারি জায়গাতে একটুখানি মেনটেনেন্সের ব্যাপার স্যাপার থাকবেই। তো কনসিডারিং দ্যাট, সেটা ঠিকঠাক ছিল বলেই আমার মনে হয়েছে। তো তো সেইখানে আপনারা দেখতে পারেন অনেক হোমস্টে রয়েছে, মানে বোরা হোমস্টে খুব পপুলার ওখানকার। তারপরে শ্রীময়ী হোমস্টে, এগুলোর নাম্বার এখন গুগলেই সার্চ করলেই পাওয়া যায়, সেগুলো এক্সপ্লোর করতে পারেন। কিন্তু আমার একটাই নেওয়ার কারণ ছিল এতগুলো দেখা, ওর মানে পরিবেশটা খুব বড় ছিল, মানে সামনে লন বাগান, তার উল্টো দিকেই আমি কাজিরাঙা ন্যাশনাল পার্কে পৌঁছতে পারবো। একটা চা বাগান পেরিয়ে সেই প্রপার্টিটা, এই সমস্ত ব্যবসার জন্যই আমি সেইটাকে চুজ করি, এবং সেখানে আমরা উঠি। তো সেদিনকে আমরা 4টে নাগাদ পৌঁছে সেখানে কোনো অ্যাক্টিভিটি করিনি। পরের দিনের অ্যাক্টিভিটি ছিল আমার সকালবেলায় হাতি সাফারি। সেটা ছিল আপনার কোহরা রেঞ্জ নয়, কোহরা রেঞ্জ মানে সেন্ট্রাল রেঞ্জ, কিন্তু সেই হাতি সাফারিটা ছিল ওই যেটা সেকেন্ড গেট ছিল, সেই সেকেন্ড গেটে দুপুরবেলা হাতি সাফারি করি। এবং মাঝখানের সময় প্রত্যেক কটা, কাজিরাঙায় মোট 4টে গেট আছে, 4টে গেট যেহেতু আমার সেলফ ড্রাইভ কার ছিল, আমি নিয়ে ঘুরেছিলাম। তো এবং তো কাজিরাঙার সন্ধেবেলাটা, মানে যেদিনকে হাতি সাফারি বা জিপ সাফারি করবেন, সেই দিনকে সন্ধেবেলাটা কাজিরাঙাটা রেখে দেবেন যে একটা কালচারাল অনুষ্ঠান দেখার জন্য। সেই কালচারাল অনুষ্ঠানটা হয় কোহরা রেঞ্জ বা সেন্ট্রাল জোনের জায়গাটা আছে, সেখান থেকে 3-4 কিলোমিটারের মধ্যে। জায়গাটার নাম হচ্ছে কাজিরাঙা অর্কিড ইকো আরবান ভিলেজ, বা একটা বায়োডাইভার্সিটি পার্ক মতো। তো সেখানে প্রচুর অর্কিডের সমাহার আছে। দিনের বেলা আপনি সেটা এক্সপ্লোর করে আসতে পারেন। দিনের বেলা তো কালচারাল প্রোগ্রাম হয়, কিন্তু সেটা ছোট করে হয়। সন্ধেবেলার যে কালচারাল প্রোগ্রামটা হয়, সেটা ফাটাফাটি, সেটাই আমরা এক্সপ্লোর করেছিলাম। সেখানে মোটামুটি 7 সিস্টারের প্রত্যেক কটা রাজ্যের লোক নৃত্য, তার যে মান, মানে মানে না নৃত্যের যে মান, সে আপনার চোখে লেগে থাকবে। সেটা অবশ্যই দেখবেন, সেটা ফাটাফাটি। টিকিটের দামটা বোধহয় 400 টাকা না 500 টাকা পার হেড, একটু বেশি। এ, তবুও মানে এটা অবশ্যই মাস্ট ওয়াচ। তো সেদিনকে করেই আপনি পরের দিনকেই আপনি কাজিরাঙা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হতে পারেন। আমাদের প্ল্যানটা ছিল, আমরা ভোর ভোর বেরিয়েছিলাম, কারণ ওটা আমাদের 12টার সময় সরাইঘাট ছিল। 12টার সময়, 12টা 20-তে সরাইঘাট ছাড়ে। যদি আপনাকে সেই দিনকেই সরাইঘাট ধরতে হয়, তাহলে কাজিরাঙা হয়ে আপনাকে সকাল সকাল বেরোতে হবে। আপনি ভাড়া গাড়ি করুন, বা সেলফ ড্রাইভ কার করুন, বা বাস করুন। বাস করলে তো একদম ভোরের বাসটা ধরতে হবে, যাতে করে আপনি মোটামুটি 11টা 10-15-র মধ্যে পৌঁছতে পারেন। 1 ঘন্টা একটা 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 বাফার টাইম রেখে দিয়ে অবশ্যই সকাল সকাল আমরা সেরকম করেছিলাম। তো সেই রাস্তাটা অসাধারণ সুন্দর রাস্তা, একটাও গর্ত খুঁজে পাইনি। প্রায় 280 কিলোমিটার রাস্তা, 4-4.5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। যদি ভাড়ার গাড়ি বা নিজের গাড়ি থাকে, তো বাস একটু সময় বেশি নেবে। তো এইরকম ভাবে আপনি পৌঁছবেন, এবং সেদিনকে ট্রেনে বসে পরের দিনকে ভোরবেলা আপনি পৌঁছে যেতে পারবেন সরাইঘাটের। এইটাই একটা খুব বিউটি, যেটা হচ্ছে আপনাকে ভোর ভোর পৌঁছে যাবে। সেদিনকে আপনি আপনার অফিসে, মানে আপনার কর্মস্থলে আপনি সেদিনকে জয়েন করতে পারেন। আমরা সেটাই করেছিলাম।
তো এই সমস্ত কিছুই বললাম। তো আরো যদি কারোর কিছু প্রশ্ন থেকে থাকে, অনেক রকমের প্রশ্ন থাকে মানুষের, তো সেই রকম কিছু যা থাকবে আপনি করবেন কমেন্টে, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা ছোট্ট প্রচেষ্টা যাতে করে একটা সামারি করে আপনাদেরকে একটা দেওয়া যায়, সেই জন্যে আবার ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।